ইদানিং আপনারা খেয়াল করছেন আমার ভিডিওর সংখ্যা অনেক কমে গেছে, অর্থাৎ আগের মতো অত ভিডিও আপলোড আমি করি না। এর একটা অন্যতম কারণ হচ্ছে আসলে ভিডিও করার মতো উৎসাহ পাই না। কি নিয়ে ভিডিও করব বলেন, কাদের জন্য ভিডিও করব? বাংলাদেশকে নিয়ে আমি আর কোনো আশা ভরসা করি না, কোনো স্বপ্ন দেখি না, এবং বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখার মতো কোনো কারণও নাই। এবং ঠিক সেই কারণেই এখন ওই আগের মতো ভিডিও বানাতে আর ভালো লাগে না। তারপরেও প্রতিদিন দুইটা তিনটাও দিই ভিডিও, একটা সকালে আর একটা হয়তো রাতে। এখন বাংলাদেশে যখন দিন আমার এখানে তখন রাত, আর বাংলাদেশে যখন রাত আমার এখানে তখন দিন, যে কারণে আরও সমস্যা। যাই হোক, যেমন এই মোমেন্টে একটা ভিডিও করার ইচ্ছা করলাম আর কি, কিন্তু আসলে করতে মন চাচ্ছিল না, এবং ভাবছিলাম যে আসলে কোন সাবজেক্ট নিয়ে ভিডিও করব। সাবজেক্টটি খুঁজে পাচ্ছি না, একই সাবজেক্ট, কী আর করি। পরে চিন্তা করলাম যে ঠিক আছে, একেবারে টোটাল বাংলাদেশের সমস্যা নিয়ে একটু আলাপ করি। দেখেন যে বাংলাদেশ কিন্তু একটা প্রচণ্ড রকম কী বলা যায়, দুষ্ট চক্রের মধ্যে পড়ে গেছে। কীরকম জানেন? বাংলাদেশের মানুষ এত দ্বিধা বিভক্ত, এত বেশি পরিমাণ নিজেদের মধ্যে বিভক্ত, যে এখানে এরা বেসিক্যালি কী চায় এরা নিজেরাও জানে না। অর্থাৎ বাংলাদেশে তারা আসলে কী চায়, বাংলাদেশের মানুষ কিন্তু আসলে জানে না যে তারা আসলে কী চায়। এবং আরও অদ্ভুত ব্যাপার হচ্ছে, বিভিন্ন মানুষ তো বিভিন্ন জিনিস চায়, এবং প্রত্যেক দলেরই সমর্থক কিন্তু কম না, সেটাও কিন্তু খেয়াল করতে হবে। কিন্তু তার সাথে বড় কথা হচ্ছে, আমার কাছে কেন জানি মনে হয় মানে কি, এটা একেবারে আমি নিশ্চিত যে বাংলাদেশের মানুষ আসলে জানেই না যে তারা আসলে কী চায়। এবং তার সাথে বড় কথা হচ্ছে, তারা ওই যে প্রায় একটা কথা বলি, তারা আত্মপরিচয়ে ভোগে, অর্থাৎ তাদের যে পরিচয় আসলে কি, এইটা নিয়ে তারা বিশাল সমস্যায় আছে। এবং পৃথিবীতে মনে হয় যে বাংলাদেশই একমাত্র দেশ, যে দেশের সমস্ত রকম কৃষ্টি কালচার, একটা স্বাধীন দেশ, একটা ভূখণ্ড এবং হাজার বছরের ইতিহাস থাকার পরেও যারা নিজেরা তাদের সেই আত্মপরিচয়কে বিসর্জন দিয়ে ভিন্ন একটা আত্মপরিচয় গ্রহণের চেষ্টা করে এখন কমপ্লিটলি আত্মপরিচয়হীন হয়ে গেছে। কীরকম? যেমন ধরেন যে 71 সালে বাংলাদেশের মানুষ মনে করলো যে তারা বাঙালি, তাই না? অর্থাৎ পাকিস্তানের সাথে থাকবে না, এই জন্য মুক্তিযুদ্ধ করে একটা দেশ স্বাধীন করলো। এরপরে বঙ্গবন্ধু মারা যাওয়ার পর কিছুদিন পরে এসে হাজির হলো কে? জিয়াউর রহমান। সে হুট করে আবিষ্কার করলো এই বাংলাদেশের মানুষ আসলে বাঙালি না, এরা হলো বাংলাদেশি। পরিচয় কিন্তু করে ফেললো, চেঞ্জ করে ফেললো, তাই না? এইবার জিয়াউর রহমান তো চলে গেল, এরশাদ গেল, এরপরে আসলো আস্তে আস্তে বাংলাদেশে ইসলামের জোয়ার যতদিন বওয়া শুরু করলো, অর্থাৎ হুজুররা যখন মাঠে ঘাটে ব্যাপকভাবে মানুষের মধ্যে ইসলামের বাণী ঢুকালো, এইবার বাংলাদেশের মানুষ এইবার আর একটা সমস্যার মধ্যে পড়লো। তারা দেখলো যে তারা বাঙালিও না, বাংলাদেশিও না, তারা হলো মুসলমান। কিন্তু সমস্যাটা হচ্ছে, মুসলমান হচ্ছে আসলে অর্থাৎ ইসলাম, রাইট? তো ইসলামটা হলো অ্যারাবিক কালচার, অর্থাৎ একজন মানুষ খাঁটি মুসলমান তখনই হবে সে যখন পরিপূর্ণ অ্যারাবিক কালচারকে আত্মস্থ করবে, অ্যারাবিক খাবার খাবে, অ্যারাবিক পোশাক পরবে, অ্যারাবিক ভাষা বলবে, অ্যারাবিক জীবনযাত্রা যখন তারা পরিপূর্ণভাবে পালন করবে, ওই যে নবীর সুন্নাত অনুসরণ করা, এটা মানে কি? এটা কিন্তু কমপ্লিটলি একজন খাঁটি আরব হওয়া, আর কিছু না। কিন্তু তাহলে চিন্তা করে দেখেন, 71 সালে তারা নিজেদেরকে আবিষ্কার করলো তারা বাঙালি, কিছুকাল পরে এসে তারা আবিষ্কার করলো যে না, তারা বাঙালি না, তারা বাংলাদেশি। এইবার কয়েক দশক পরে এসে তারা এখন আবিষ্কার করলো না, তারা বাঙালি না, বাংলাদেশিও না, তারা হলো মুসলমান, অর্থাৎ আরব। এখন সমস্যাটা হচ্ছে যে আপনি চাইলেই তো আরব হতে পারবেন না। আরব হতে গেলে তো আপনার তো মরুভূমি দরকার, মরুদ্যান দরকার, উট দরকার, দুম্বা দরকার, খেজুর গাছ দরকার, তাই না? বাংলাদেশে তো সব নাই। ফলে হচ্ছে কি, এরা পড়ে গেছে বিপদে। এদের হৃদয়ে মনে
এই যে সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশে জন্মগ্রহণ করার পরও এরা হৃদয়ে মনে খালি স্বপ্ন থেকে বাংলাদেশে কবে মরুভূমি হবে, মরুদ্যান হবে, যেখানে তারা খেজুর গাছ লাগাবে, তারপরে উট দুম্বা চড়াবে। এবার বুঝতে পারছেন? এবং একই সঙ্গে সবচেয়ে জটিল পরিস্থিতি যেটা এই বাংলাদেশের মানুষের এখন, এরা চেহারা সুরতে তারা অ্যারাবিক হচ্ছে, আরবি ভাষা শিখছে, আলহামদুলিল্লাহ সোহান আল্লাহ বললে তারা হয়তো ওই গলা ফাটিয়ে ফেলে। যখন এরা আরবি পোশাক টোশাক পরে একেবারে আরব হয়ে আরব দেশে যায়, তখন আরব দেশের লোকজন তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেয়, ফকির মিসকিন বলে গালিগালাজ করে, এবং তাতে এদের লজ্জা শরম নেই। তারপরেও তাদের পদতলে গিয়ে বলে না 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 আমাদেরকে গ্রহণ করো, আমরা তো আরব হয়ে গেছি, কিন্তু তারা তো গ্রহণ করে না। এখন প্রশ্ন হচ্ছে, আরব দেশের লোকজন তখন এই বাংলাদেশের এই আরব হওয়া লোকদেরকে গ্রহণ করে না কেন? এটা হলো ফিনান্সিয়াল এবং একই সাথে একটা রেসিস্ট একটা কারণ। প্রথমত আরব দেশের লোকজন যখন গরিব ছিল, যখন তারা বেদুইনের মতো ছিল, তখনও যে বাংলাদেশের মুসলমানরা ওই আরব হয়ে তাদের কাছে গেলে তারা গ্রহণ করতো তা কিন্তু না। আপনাদেরকে বুঝতে হবে, আরবরা কিন্তু প্রচণ্ড একটা জাত্যাভিমান জাতি। একেবারে সেই প্রাগৈতিহাসিক আমল থেকে আরবদের ইতিহাস যদি আপনারা পড়েন, তারা কিন্তু অত্যন্ত উগ্র জাতীয়তাবাদী টাইপের মানুষ। ফলে হচ্ছে কি, বাংলাদেশের মানুষ যখন আরবি পোশাক পরে আরব সেজে তাদের কাছে আগেও যেত, তাদেরকে কিন্তু গ্রহণ তারা করতো না। এখন ঘটনাচক্রে তারা একটা ধর্ম আবিষ্কার করলো, কি? ইসলাম, যেটা নাকি আসলে আরব কালচার। এখন তাহলে বাংলাদেশের মানুষ যদি আরবি পোশাক পরে তাদের ওখানে যায়, এমনিতে তেল আবিষ্কারের আগেই তারা এদেরকে গ্রহণ করতো না। এরপরে যখন তেল আবিষ্কার হলো এই আরব দেশে এবং তারা অত্যন্ত ধনী হলো, তখন তো আদৌ গ্রহণ করবে না, তাই না? আগে যখন এই তেল আবিষ্কারের আগে এই সমস্ত উপমহাদেশ থেকে আরবি পোশাক পরে যে সমস্ত মুমিন মুসলমানরা আরবে মনে করেন হস্তাস করতে যেত, তখন হয়তো ফকির মিসকিন বলে গালিগালাজ করতো না, কিন্তু তাই বলে তাদের সাথে মিশেও যেতে দিত না। অর্থাৎ জাত্যাভিমানের কারণে, যেটাকে আমরা বলি রেসিস্ট। এই তেল আবিষ্কারের পরে যেহেতু ওদের টাকা পয়সা বেশি হয়ে গেল, আর বাংলাদেশের মানুষ গরিব, আর বাংলাদেশের লাখো মানুষ আরব দেশে গিয়ে মনে করেন যে একেবারে লেবারের কাজ করে, তাহলে আমাদের ইজ্জত তো আমরা এমনি হারিয়ে ফেললাম। অর্থাৎ আমরা যে ফকির মিসকিন সেটা প্রমাণ করলাম। কারণ ফকির মিসকিন না হলে তো আর কেউ তো আর এক দেশে গিয়ে মনে করেন যে কামলা খাটে না। ফকির মিসকিনরাই তো আসলে নিম্ন শ্রেণীর কাজ করে। মানে এটা আমি ইয়েভাবে বলছি না, আসলেই তো বাংলাদেশের আনস্কিল লোকজন আরব দেশে যে কী করে, লেবার শ্রেণীর কাজ করে, এবং ওরা হলো মানে বিশাল ধনী, অট্টালিকায় বাস করে, তাই না? এখন এরা যখন ওখানে কাজ করতে গেল, আরবি পোশাক পরলো, কারণ সে তো মুসলমান, আর মুসলমান মানে আরব, আর ওরা হলো ধনী। এমনি আগে থাকতেই তাদের মধ্যে রেসিস্ট একটা আইডিওলজি তো আছেই। এরপরে বাংলাদেশের মানুষ হলো গরিব, এবার তাদেরকে ফকির মিসকিন হিসেবে গালিগালাজ করবে না, অপমান করবে না, করে। তাতেও কিন্তু বাংলাদেশের মুসলমানের ইজ্জত যায় না। কিন্তু তো এটা তো মোটামুটি একটা ব্যাপার আমি বললাম, তাই না? এখন বাংলাদেশের মানুষ সবচেয়ে বড় সমস্যা আছে কি জানেন? আত্মপরিচয়টাই ভুলে গিয়ে আবার ইসলামের প্রভাবে বাংলাদেশের মানুষ কখনোই তো গণতন্ত্র তারা করে নেই, চর্চা করে নেই। এবং উপরে উপরে আরব হলেও, মানে আসলে ইসলাম যেহেতু আরব কালচার, তো এরা আর ওই আরব কালচারে গণতন্ত্র বলে কোনো কিছু নাই কিন্তু। এবং যে ইসলাম, যেটাকে আমি বারবার আরব কালচার বলছি, সেই ইসলামে তো গণতন্ত্র হারাম, তাই না? তো বাংলাদেশের মানুষ যত বেশি ধার্মিক হয়েছে, ততই কিন্তু তারা গণতন্ত্রের বিরুদ্ধে চলে গেছে। কিন্তু মুশকিলটা হচ্ছে, এর আগে থাকতে বাংলাদেশে কিছু রাজনৈতিক দল তো তৈরি হয়ে আছে, যারা নাকি প্রতিনিয়ত বলে যে তারা গণতান্ত্রিক, তারা ধর্মনিরপেক্ষ, তাই না? এখন তারাও তো মুমিন মুসলমান, তারাও তো আরব কালচার বিশ্বাসী। এখন পড়ে গেছে তো বিপদে। আর এই বিপদের কারণেই হচ্ছে কি, এরা কেউ একবার যখন ক্ষমতায় যায়, তখন তো সেখান থেকে নামতে চায় না। অর্থাৎ এরা পড়ে গেছে আরও বেশি বিপদে। যারা নাকি খাঁটি আরব হয়ে একেবারে আরবি যে সংস্কৃতি, যে আদর্শ, সেগুলো লালন করে, তারা ডাইরেক্টলি বলে আমরা গণতন্ত্র বিশ্বাস করি না, যেমন হুজুররা। কিন্তু বাংলাদেশে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো পড়ে গেছে বিপদে।
তারা মুখে বলে তারা গণতন্ত্র মানে, কিন্তু ভিতরে তো মানে না। এবার বুঝতে পারছেন? এই জন্য দেখেন যে কারো প্রতি কারো কোনো সম্মান নাই, কেউ কাউকে সম্মান দেয় না। আর ইসলাম অনুযায়ী এরা কারো বাক স্বাধীনতা বিশ্বাস করে না। এই কারণে দেখবেন যে এরা কখনো কোনো বিষয়ে একমত হয় না। বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের মধ্যে দেখবেন যে সখ্যতা নাই, কারণ যেহেতু এরা গণতন্ত্র বোঝে না, বাক স্বাধীনতা বোঝে না, একে অন্যকে ইজ্জত দেয় না, একে অন্যের বক্তব্যকে বা সমালোচনাকে গ্রহণ করতে পারে না, অর্থাৎ কেউ কেউ মানে না। অর্থাৎ আমিও তোমারে মানি না, তুমিও আমারে মানো না, এইরকম একটা অবস্থা। ফলে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সখ্যতাও কিন্তু দেখবেন যে নাই। এবং ঠিক এই কারণে যখন একটা নতুন দল তৈরি করতে যাবে দেখবেন যে সাথে সাথে এরা গ্যাঞ্জাম গণ্ডগোল পাকাবে। যেমন এই যে একটা নতুন দল গঠন করতে যাচ্ছে না, বা করে ফেলছে মনে হয় না, দেখবেন যে পথ পদবি নিয়ে একেবারে শুরুতেই গণ্ডগোল গ্যাঞ্জাম। এদের জনভিত্তি আদৌ আছে কি নেই এদিকে খেয়াল নাই, কিন্তু ওই যে অন্তর্বর্তীকালীন সরকারের সমর্থনে দল গঠন করতে গিয়ে প্রথমেই শুরু করে দিয়েছে, তাই না? অর্থাৎ এরা নিজেরাও কিন্তু একে অন্যের প্রতি শ্রদ্ধা সম্মান বা একে অন্যের মতামতের প্রতি কোনো রকম কোনো সম্মান তারা প্রদর্শন করে না। এবং একই সঙ্গে আর একটা সমস্যা হচ্ছে বাংলাদেশের মানুষের, সত্য কথা বলতে কি, বাংলাদেশের মানুষ তো অনেকটা সংকর প্রজাতির, যে কারণে হচ্ছে আমরা না কালো না সাদা, মানে না ফর্সা, মানে বাদামি রঙের, তাই না? অর্থাৎ বাংলাদেশের এই অঞ্চলটাতে শত শত বছর ধরে বিভিন্ন অঞ্চলের পৃথিবীর বিভিন্ন অঞ্চলের লোকজন এই জায়গায় আসার কারণে হচ্ছে কি, আমাদের এই অঞ্চলের মানুষ হয়ে গেছে আমরা শঙ্কর প্রজাতির এবং একই সঙ্গে উষ্ণমণ্ডলীয় অঞ্চলের লোক। ফলে হচ্ছে কি, নৃতাত্ত্বিকভাবেই আমরা অত্যন্ত চঞ্চলমতি, মানে বাঙালিরা। একই সঙ্গে আমাদের মধ্যে প্রচণ্ড রকম ঈর্ষাকাতর ভাব, আমাদের মধ্যে প্রচণ্ড লোভ, আমাদের মধ্যে প্রচণ্ড মানে লালসা, অর্থাৎ যত নেতিবাচক জিনিস যেগুলো আছে না, সব কিন্তু আমাদের মধ্যে আছে। তাই বলে একেবারে ইতিবাচক জিনিস যে নেই তা কিন্তু, নেতিবাচক জিনিসও আছে। আমরা কিন্তু অন্য একজন মানুষকে আপন করে নিতে পারি খুব ভালো, আমরা কিন্তু অনেক বেশ ফ্রেন্ডলি, অতিথিপরায়ণ, বাট অ্যাট দ্য সেম টাইম প্রচণ্ড পরশ্রীকাতর এবং লোভী। এর ফলে হচ্ছে কি, আমরা কিন্তু কখনোই দেখবেন যে একটা প্রবাদ আছে, বাংলাদেশের মানে সবচাইতে বেশি দুঃখ পায় কখন জানেন? তার প্রতিবেশী যদি তার থেকে অনেক বেশি উন্নতি করে ফেলে তখন। আর সবচাইতে খুশি হয় যখন তার প্রতিবেশী যদি মানে অনেক দুঃখ কষ্টের মধ্যে, মানে আগে ভালো ছিল, হঠাৎ করে কোনো কারণে হয়তো খুব মানে খারাপ পরিস্থিতিতে পড়ে গেছে, তখন খুব সুখ পায়। তো এইটা কাদের পক্ষে সম্ভব? যাদের মনের মধ্যে প্রচণ্ড রকমভাবে পরশ্রী কাতরতা কাজ করে, তাই না? এবং এই কারণে আমরা কি করি, আমরা কিন্তু কারোর মধ্যে কোনো গুণ আছে বলে আমরা কখনো স্বীকার করতে চাই না। আমাদের এটা একটা ভয়ঙ্কর একটা মানে চারিত্রিক বৈশিষ্ট্য, আমরা কিন্তু কারো প্রশংসা করতে পারি না, অলওয়েজ সমালোচনা করি। আমাদের এই যে ভিডিও টিডিও আমরা বানাই দেখছেন, আমরা দেখবেন যে খুব কাউরে বেশি মানে আমরা প্রশংসা করি না, কারো গুণকে আমরা কখনো স্বীকার করতে চাই না। এবং ঠিক সেই কারণে দেখবেন যে বাংলাদেশে ইদানিং একটু চেঞ্জ হয়েছে দেখছি। বাংলাদেশের যে বিভিন্ন পুরস্কারটা দেওয়া হয় না, দেখবেন যে অনেক ব্যক্তি মরণোত্তর পুরস্কার পায়। মানে বেঁচে থাকতে সে যে একজন গুণী ব্যক্তি, বেঁচে থাকতে আমরা টের পাইনি, মরে যাওয়ার পর টের পাওয়া গেছে, বুঝছেন? এই যে মরণোত্তর পুরস্কার, এর মানে হচ্ছে বাংলাদেশের মানুষ ওই গুণীকে সম্মান করতে জানে না, যে জ্ঞানী তাকে সম্মান করতে জানে না এবং স্বীকারও করে না। তো যাই হোক, এই হলো বাংলাদেশের মানুষের অবস্থা। আমি যেহেতু এই দেশের মানুষের মধ্যেই আমার জন্ম, এই দেশেই আমার জন্ম, ছোটোবেলা থেকে বেড়ে ওঠা, আমি তো এদেরকে রন্ধে রন্ধে চিনি। আর এদেরকে নিয়ে তো কৌতূহলীভাবে গবেষণামূলক দৃষ্টি দিয়ে দেখি, এদেরকে বিশ্লেষণ করার চেষ্টা করি, বুঝেন নি? ফলে হচ্ছে কি, বাংলাদেশের এই মানুষগুলোকে নিয়ে আমি আর আশা কিছু করি না, আশাবাদী আমি না, একেবারে ডাইরেক্ট, ওই ফালতু কথা বলার মধ্যে নেই। অনেকে আছে হুদাই বলে যে আমি খুবই প্র্যাগমেটিক, আমি খুব আশাবাদী, অপটিমিস্টিক, এই সমস্ত ফালতু কথা বলে। এগুলো হলো কথার কথা। আপনি বাংলাদেশের মানুষের আচার আচরণ, কাজকর্ম, তাদের যে আদর্শ বা তাদের জীবনযাপন, এগুলো দেখলে ইউ ক্যান্ট এভার বি অপটিমিস্টিক, নো, ইট ইজ কোয়াইট ইম্পসিবল।
কোনো যুক্তিবাদী মানুষ কখনো বাংলাদেশের মানুষের আচার আচরণ চালচলন কথাবার্তা তাদের জীবনযাপন এবং তারা যে আদর্শ লালন করে এবং তাদের যে চারিত্রিক বৈশিষ্ট্যইতে দেখলে কেউ অপটিমিস্টিক হতে পারে না, এটা কোয়াইট ইম্পসিবল। তো যাই হোক, বাংলাদেশের মানুষ অনেক সুযোগ পেয়েছে, তাদের আত্মপরিচয় ফিরে পেয়েছিল। তারা 71 সালে তারা আত্মপরিচয় পাইছিল, কিন্তু স্বেচ্ছায় তারা নিজেরাই আত্মপরিচয় ত্যাগ করে এখন অনেকটা কী হয়ে গেছে, বেয়ারিশ টাইপের হয়ে গেছে, বুঝেন নেই। এবং ঠিক সেই কারণে আজকে এই বাংলাদেশের এই অবস্থা। এই যে শেখ হাসিনা স্বৈর শাসক ছিল, একনায়ক ছিল, হ্যান ত্যান হাবি যাবি, কিন্তু যারা তাদের শেখ হাসিনাকে উচ্ছেদ করেছে তারা কি গণতান্ত্রিক নাকি? না, তারাও গণতান্ত্রিক না। একদলকে গণতন্ত্র চালু করবো কিন্তু মনে মনে সেটা মানে না, আর এক দলকে বাংলাদেশে সরিয়ে কায়েম করব, কিন্তু কায়েম করলে আবার সেটা মানবে না। আর এক দল বলে যে পরিবারতন্ত্র চালু করতে হবে। মানে এই হলো অবস্থা। যাই হোক, কিছু অসংলগ্ন প্রলাপ বাক্য বললাম আর কি, কারণ আমি সাবজেক্ট ম্যাটার খুঁজে পাচ্ছিলাম না। আর বললাম না, যখন ভিডিও করতে আর ভালোও লাগে না, উৎসাহ পাই না। তো এই পর্যন্ত, ধন্যবাদ।